সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে আলোচনা চলছে জানালেন আলী রিয়াজ। শতভাগ ঐকমত্য সম্ভব নয় বলছেন রাজনৈতিক নেতারা। নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত প্রত্যাহার, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি। এনবিআরের সব দপ্তরের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা, অচলাবস্থা নিয়ে সরকারের কঠোর বার্তা, আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার। এবং রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড, চলতি অর্থবছরে ছাড়িয়েছে ৩০ বিলিয়ন মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। সংস্কারের অনেক বিষয়ে মতের মিল হলেও শতভাগ ঐকমত্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তারা একথা বলেন। আর কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলছেন, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রসঙ্গে আলোচনা হলেও এ নিয়ে রাজনৈতিক দলের ভিন্ন মত রয়েছে। উষা ফেরদৌসের প্রতিবেদন। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনা শেষে সাংবাদিকের মুখোমুখি হন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করার ক্ষেত্রে, আইনসভা তৈরির ক্ষেত্রে নীতিগত একমত আছে। প্রতিনিধিত্বের বিষয়টা আমরা ভবিষ্যতে আশা করি সমাধান করতে পারব, এবং যে সমস্ত দলের পক্ষ থেকে এই নিয়ে আপত্তি আছে তারা এগুলো আজকের আলোচনার পরে কয়েকটি দল, বিশেষ করে একটি দল আমাদেরকে বলেছেন যে তারা এটা নিয়ে আলোচনা করবেন। ফিরে গিয়ে যে সমস্ত আলোচনার মধ্যে উঠেছে আজকে, ফলে আজকের অগ্রগতির দিক সেটা হচ্ছে, আমি আগেও যেটা বলেছি, প্রতিদিনই বিশেষ অগ্রগতি অর্জন করা যাবে সেটা মনে করার কোনো কারণ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেক বিষয়ে একমত পোষণ হচ্ছে, তবে সব প্রস্তাবে একমত হওয়া সম্ভব নয়। যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। আমি হতাশ নই, আমরা হতাশা কখনোই ব্যক্ত করি না, আমরা আশাবাদ ব্যক্ত করি। আমরা এই প্রস্তাব দেব যে সমস্ত বিষয়ে দলসমূহ এবং সবাই মিলে ঐকমত্য পোষণ হবে, সেগুলো জুলাই সনদ হিসেবে স্বাক্ষরিত হবে। এর আগে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সবাইকে নিয়ে শতভাগ একমত হয়ে সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব। ভূতের আসরমুক্ত, নিরপেক্ষ, যোগ্য, মেধাবী, ডিজার্ভিং লোকেরা যেন এই সমস্ত জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পায়, সেই জন্যই আমরা পজিশন এবং আরও রেসপেক্টেবল লোকদেরকে নিয়ে একটা ব্যালেন্সড কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। ঐকমত্য কমিশন নিয়ে নিজ নিজ দলের মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা অতখানি হতাশ নই যে না, কিচ্ছু হচ্ছে না, আরও অনেক বেশি হতে পারত। সেটা যদি যারা এই পরিচালনাটা করছেন তারা ভালো করে বুঝতেন, সবার সাথে এক্সচেঞ্জটা আগে থেকে করতেন, তাহলে সম্পর্কটা আরো সহজ হতো। মতের অমিল থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান সবাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। তবে ১৬ জুলাই শহীদ দিবস ও ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত বহাল থাকছে। রোববার সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। সভা শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। নির্ধারিত সময়ে জুলাই সনদ তৈরিতে ব্যর্থ হয়েছে সরকার, এমন মন্তব্য করে ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের ঘোষণা দিয়েছে এনসিপি। রোববার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, জুলাই মাস জুড়ে ৬৪ জেলায় হবে পদযাত্রা। ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ ও ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করা হবে। আরও জানাচ্ছেন এমআর আসাদ।
জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিকে কেন্দ্র করে কর্মসূচি ঘোষণা করতে বাংলা মোটরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই মাস জুড়ে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি। ১৬ জুলাই পালন করা হবে বৈষম্য বিরোধী শহীদ দিবস। আমরা ৬৪ জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো। ১৬ জুলাই যেদিন শহীদ আবু সাঈদ শহীদ হন, এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও নির্বাচনের পরও বিচার প্রক্রিয়া চালু রাখার নিশ্চয়তা দাবি করেন তিনি। এবং বিচারের যে রোডম্যাপ, অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনে শেষ হবে, কোন প্রক্রিয়া শেষ হবে এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে, এরকম কমিটমেন্ট লাগবে। জুলাই সনদেও যে বিচারের রোডম্যাপের বিষয়টি, সেটিও আসলে থাকতে হবে, এই দাবি কিন্তু আমরা বলে আসছি। সরকার জুলাই সনদ তৈরিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ করা হবে। ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে বা সরকারকে স্পষ্ট করতে হবে সরকার কোথা থেকে বাধা পাচ্ছে, তাদের কারণে হচ্ছে না। সরকার যেহেতু এটা স্পষ্ট করেনি, তাই আমরা মনে করি আমরা সরকারের উপর এটার জন্য নির্ভরশীল না থেকে আমাদের দায়িত্ব আমাদের জায়গা থেকে পালন করা উচিত। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কুমিল্লায় সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে তোলপাড়ের মধ্যেই মুখ খুললেন ভুক্তভোগী নারী। পারিবারিক কারণ দেখিয়ে তিনি ধর্ষণ মামলাটি তুলে নেওয়ার কথা জানিয়েছেন। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি। ইতোমধ্যেই তার দায়ের করা মামলায় প্রধান আসামি সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিডিও ছাইরা দিছি, ভিডিও করে তার মুক্তি পাক, যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক, দেশ এলাকা সবাই মুক্তি পাক। দেশ মামলাটা করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখ গিয়া আমার তো মান সমান দেখ গিয়াছে, আমার কোনো চাপ আমার কেউ চাপ দেন। এদিকে ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন থেকে ভুক্তভোগীর ভিডিও ও ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেন। ওই ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর AKM নুরুন্নবী রিটটি করেন। আদালতের রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান। এর আগে এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপযুক্ত বিচার নিশ্চিতের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কুমিল্লায় ধর্ষণের বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ওই ঘটনায় তিনি মর্মাহত। ঘটনাটির পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আসিফ নজরুল বলেন, ধর্ষণ সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে। দ্রুততম সময়ে মাগুরার মামলাটি বিচার করা হয়েছে। একইভাবে মুরাদনগরের ঘটনাও গুরুত্ব দিয়ে বিচার করা হবে। দ্রুততম সময়ে আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন, এটাও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। বৃহস্পতিবার রাতে বাবার বাড়িতে ধর্ষণের শিকার হন ওই নারী। পরে নির্যাতনের ছবি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার তিনি মামলা করলে প্রধান আসামি ফজর আলীকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় সুমন, রমজান আলী, আরিফ ও অনিক নামে 4 জনকে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে কুমিল্লার মুরাদনগরের অপকর্মের সঙ্গে আওয়ামী লীগ কর্মী জড়িত থাকলেও বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সংখ্যানুপাতিক
পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের একদিকে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের পথ চলা। তিনি বলেন, গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি ও তাদের হেয় করতে পতিত সরকার নানা অপচেষ্টা চালাচ্ছে। মিডিয়াকে কবজায় নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে, সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে, তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে, যার প্রমাণ হচ্ছে মুরাদনগরে যেটা দেখলাম, যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসররা যে ভিতরে আছে, প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে আছে। এদিকে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হলেও তা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু বলেন, ধর্ষণের মতো ঘটনার সমাধান না করে রাজনীতিকরণ করে একটা গোষ্ঠী নির্বাচনী বৈতরণী পার হওয়ার উপায় খুঁজছে। সারা দেশ নির্বাচনে নেমে পড়ছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তৈরি আছে। তো যে বিষয়টা হয় না, এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে তো কোনো লাভ নাই, তাই না? সবাই প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারির জন্য। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব দপ্তরের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে কর্মচারীদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সরকার। নইলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারের এমন বিবৃতিতে হতাশা প্রকাশ করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব। রেজা খানের রিপোর্ট। গেল 12 মে এনবিআরের নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন শাখাকে আলাদা করে সরকারের প্রজ্ঞাপন জারির মাধ্যমে শুরু হয় সংকট। দুদিন ধরে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে কার্যত স্থবির হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম। রোববার সকালে এনবিআর কার্যালয়ের ভেতরে বাইরে যখন আন্দোলন তুঙ্গে, তখন খবর আসে বিকেলে অর্থ উপদেষ্টা বৈঠকে বসবেন আন্দোলনকারীদের সঙ্গে। আশা করছি বিকাল 4টায় সচিবালয়ে মাননীয় অর্থ উপদেষ্টার দপ্তরে আমরা বসবো এবং সেখানে যে আলোচনা হবে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করব। আজকে যে আলোচনা হবে সেটা হচ্ছে অর্ডিন্যান্স সংশোধনের বিষয়টা নিয়ে আলোচনা হবে, চেয়ারম্যান মহোদয়ের অপসারণের বিষয় নিয়ে আলোচনা হবে, আমাদের যে বদলি এবং পোস্টিংয়ের যে বিষয়টা আছে এটাকে বাতিল করার জন্য বলা হবে। বৈঠকের খবরে আন্দোলনের আংশিক কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়। কর্মসূচি চলমান রয়েছে, আমরা আলোচনায় যাচ্ছি, এটা একটা ভালো দিক। আলোচনায় নিশ্চয়ই আমরা সমাধানের জন্যই যাচ্ছি। একটাই অনুরোধ, যাতে আমরা দেশের মানুষকে কষ্ট না দেই, দেশ যাতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। তবে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জানা যায় এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে অর্থ উপদেষ্টার কোনো বৈঠক হচ্ছে না। এ নিয়ে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি দেয়া হয়। এতে এনবিআরের সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা দিয়ে দ্রুত কাজে না ফিরলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। সরকারি বিবৃতির বিষয়ে মোহনা টেলিভিশনকে নিজেদের অবস্থান জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব। সরকার তো আমাদেরকে চাই না, সরকার তো ভাবতেছে এই সরকার তো আসলে কোনো ম্যান্ডেট নিয়ে আসা সরকার না, তো এদের দেশ উচ্ছন্নে গেলে কিছু যায় আসে না। সরকারের কঠোর অবস্থানের পর আন্দোলনের গতি কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধ এবং অর্থনীতি ও জনস্বার্থের কথা বিবেচনা করে রোববার রাতে কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা এমন সিদ্ধান্ত নেয় সংগঠনটি। তবে একটি পূর্ণাঙ্গ ও টেকসই রাজস্ব ব্যবস্থার সংস্কারের জন্য তাদের প্রচেষ্টা ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে বলে জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আমি আশা করি এবং আপনারা ওনাদের মুখ থেকেই শুনবেন যে কর্মসূচিটা ওনারা প্রত্যাহার করতে যাচ্ছেন। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। 5 আগস্ট চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। অন্যদিকে আসামি পক্ষে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চাওয়া হয়। এক পর্যায়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আসামি পক্ষের করা অব্যাহতির আবেদন শুনানির জন্য আগামী 3রা জুলাই দিন ধার্য করেন। অনারেবল চিফ প্রসিকিউটর প্রসিকিউশনের পার্ট বলেছেন ডিফেন্সের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়েছে এবং অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে মঞ্জুর করেছেন। সারা দেশব্যাপী যে সমস্ত অপরাধ সংগঠন করেছে তার একটা পার্ট হচ্ছে চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা, সেইটারই আজকে চার্জ হিয়ারিং ছিল। চার্জ যদি তাদের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল ফ্রেম করেন তখন বিচার শুরু। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। রায়ের ফলে 116 অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের রিট শুনানিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসের সবচেয়ে চর্চিত মামলার নাম মাজদার হোসেন মামলা। আপিল বিভাগ মাজদার হোসেন মামলায় 12 দফার নির্দেশনা দিলেও পরবর্তী কোনো সরকার তা বাস্তবায়ন করেনি। শুধু 111-এর পর বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়। 1999 সালে দেওয়া মামলার রায়ে বলা হয় বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে পৃথক, কাজেই শৃঙ্খলা বিধি সরকারি কর্মচারীদের থেকে ভিন্ন হবে। এই এক মামলার অধ্যস্থন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্কের অবনতি হয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। পরে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়াকে দিয়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির অনুমোদন নেয় তৎকালীন সরকার। আপিল বিভাগ অধ্যস্থন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদন করার কারণে হাইকোর্ট বিভাগে 116 অনুচ্ছেদের রিট মামলার শুনানিতে জটিলতা হতে পারে উল্লেখ করে গেল মাসে রিভিউ আবেদন করা হয় রোববার, যার রায় দিলেন আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে, এই শুনানি যথাযথভাবে চলবে। এই 3টি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে। এই রায়ের ফলে কি হবে তা ব্যাখ্যা করেন আইনজীবী। এই আদেশের ফলে প্রথম যেটি হলো, জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে যে আদেশটি দিয়েছিলেন শৃঙ্খলা বিধিকে গ্রহণ করে, এই আদেশটি স্থগিত হয়ে গেল। ওই আদেশের আর কোনো কার্যকারিতা থাকলো না। দ্বিতীয়ত হলো, শৃঙ্খলা বিধি বর্তমানে যা আছে তা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর থাকবে। আর তৃতীয়ত হলো, হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিলেন 116 অনুচ্ছেদকে নিয়ে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে, এই রিট পিটিশনটি শুনানি করতে আর কোনো বাধা থাকলো না। মামলাটিকে ঘিরে শেখ হাসিনার সাথে সম্পর্কের অবনতির বিষয়টি নিজের ব্রোকেন ড্রিম বইয়ে উল্লেখ করেন এস.কে. সিনহা। সেটি আপিল বিভাগে তুলে ধরা হয়। যদি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড হয়েছে। চলতি অর্থবছর শেষ হতে এখনও 2 দিন বাকি থাকতেই 30 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে রেমিটেন্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 3,70,000 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে আগে কোনো অর্থবছরে এত পরিমাণ রেমিটেন্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি মাসের 28 দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 254 কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 31,230 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে।
রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় 2 সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের কাছ থেকে 3টি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ব্রিফিংয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানান, যশোরের ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 3 ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে একটি 7.62 পিস্তল এবং 2 ম্যাগাজিন গুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করি। উদ্ধারের পর তাকে যখন আমরা তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের পর্যায়ে সে পুলিশের উপর যে গুলিবর্ষণ করেছে সে পিস্তলটি ঢাকায় তার ভাড়া বাসায় রয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টার মধ্যে তিনি মারা যান। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 42 জনের মৃত্যু হলো। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 383 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালের নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 136 জন, চট্টগ্রাম বিভাগে 55 জন, ঢাকা বিভাগে 48, ঢাকা উত্তর সিটিতে 32, ঢাকা দক্ষিণ সিটিতে 28, খুলনা বিভাগে 41, ময়মনসিংহ বিভাগে 10 এবং রাজশাহী বিভাগে 33 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলে জুলাই আগস্টে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা চিকিৎসকদের। এক্ষেত্রে সিটি কর্পোরেশনের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণের তাগিদ দেন তারা। মশক নিয়ন্ত্রণে নিজেদের অচেতনতার কথা স্বীকার করলেন সাধারণ মানুষও। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বর্ষার শুরুতেই দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল 1773 জন, আর জুনের 27 দিনেই আক্রান্ত ছাড়িয়েছে 4000। চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন 9000-এর বেশি ডেঙ্গু রোগী। এমন পরিস্থিতির জন্য সিটি কর্পোরেশন সহ নিজেদের সচেতনতায় ঘাটতি দেখছেন নগরবাসী। ডেঙ্গুর মশাটা তো সাধারণত এসির পানি, স্বচ্ছ পানিতেই হয়, তো এটা আমরা একটু সচেতন থাকলে আমার মনে হয় সরকারের এত কষ্ট করা লাগে না, পাবলিক এর জন্য যথেষ্ট। আমাদের ব্যর্থতা অনেক জায়গায়, যেরকম টবের মধ্যে আমরা পানি জমায় রাখি, সেখান থেকে ডেঙ্গু হয়। ডেঙ্গু যেসব সোর্স, তারপরে বিভিন্ন ডাস্টবিন যেগুলো আমরা ঠিকঠাক মতো পরিষ্কার করি না, তারপর আমাদের ময়লা আবর্জনা যেখানে সেখানে ছড়াই ছিটায় রাখি আমরা, এখান থেকে ডেঙ্গু হয়। আমি যদি নিজে সচেতন থাকি, আমার বাসা, আমার আশপাশ আমি নিজে পয় পরিষ্কার রাখি, তা তো ডেঙ্গু আসতেছে না। এডিস মশার বিস্তার ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একইভাবে বাড়তে থাকলে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যায়। ফলে জুলাই আগস্ট ঘিরে আশঙ্কার কথাই বললেন চিকিৎসকরা। ডেঙ্গুতে একটা এডিস মসকিটো দেওয়া হয়। ডেঙ্গু যদি আমরা কন্ট্রোল করতে চাই, বিভিন্ন লেভেলে কন্ট্রোল মেজার নেওয়া যায়। সবারই রেসপন্সিবল হওয়া উচিত। আমি সিটি কর্পোরেশনকে দোষ দিয়ে তো লাভ নেই। আমার ঘরের মধ্যে যদি মশা থাকে, সিটি কর্পোরেশন লোকজন এসে কি আমার ঘরের মশা কিল করবে? আমার রেসপন্সিবিলিটিটা আসলে বাড়ানো উচিত। ঢাকা তো বটেই, দেশের সব জেলাতেই ছড়িয়ে পড়ছে এডিস। সুতরাং মশক নিয়ন্ত্রণের সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বরগুনাতে পাওয়া যাচ্ছে, সিরাজগঞ্জ পাওয়া যাচ্ছে, বগুড়াতে পাওয়া যাচ্ছে। এটা একটা অ্যালার্মিং। যেমন আমাদের সিটি কর্পোরেশন অনেক মিজার নিচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু পেরিফেরিতে যে সমস্ত জায়গায় নতুন করে আসতেছে, সেখানে কিন্তু কন্ট্রোল মেজারগুলো নেওয়া হচ্ছে না। চিকিৎসকরা জানান, মশা একবার ভাইরাসে আক্রান্ত হলে তার ডিম থেকেও রোগবাহী মশার জন্ম হয়, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হোটেল রেস্তোরাঁয় স্মোকিং জোন রাখার বিধান বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিভাগের হোটেল রেস্তোরাঁর মালিকরা। রোববার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আহসানিয়া মিশনের আলোচনা সভায় এ দাবি জানান তারা। বিভাগীয় কমিশনার শরীফুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন, আহসানিয়া মিশন হেলথের উপপরিচালক মোখলেসুর রহমান সহ ঢাকার শতাধিক হোটেল রেস্তোরাঁর মালিক ও প্রতিনিধিরা। যশোর খুলনা মহাসড়কের বেশিরভাগ অংশ খানাখন্দে বেহাল। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহন। অন্যদিকে ধুলা কাদায় ভোগান্তিতে স্থানীয় পথচারীরা। তাই দুঃখ প্রকাশ করে সড়ক বিভাগ বলছে, খুব দ্রুত সংস্কার কাজ শেষ হলে ভোগান্তি লাঘব হবে। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
যশোর খুলনা মহাসড়কের কোথাও দেবে গেছে, কোথাও বিটুমিন উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। বিশেষ করে যশোর পালবাড়ি থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়কের মধ্যে ১৫ কিলোমিটার সড়কই চলাচলের অনুপযোগী। রাজধানী সহ দূরপাল্লার ৩২টি রুটের যানবাহন চলাচল করা এ সড়ক দিয়ে বেনাপোল ও দর্শনা স্থল বন্দর, নওয়াপাড়া নদী বন্দর এবং মোংলা সমুদ্র বন্দরগামী হাজারো যানবাহন চলাচল করায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। এতে ক্ষুব্ধ সড়কে চলাচলকারী সহ এলাকাবাসী। রাস্তার পাশে দেখেছেন কত বড় গর্ত, এখানে যদি মারি না দেওয়া হয় গাড়ি চলবে না। কাজ করার সময় একটা আলাদা অপশন রাখবে, সেই সব কিছু রাখতেছে না। ওই দেখেন ওই এলাকার পুরো রাস্তা বন্ধ। আমাদের তাদের রাস্তাটা একটু সুন্দর হোক এবং ভালো হোক। ঘন্টা কি ঘন্টা জামে পড়ে থাকছে, বিভিন্ন লোকজন দুর্ভোগ করছে, অনেক অ্যাম্বুলেন্সগুলো পড়ে থাকতেছে। একবারে জাম লাগলে ৩-৪ ঘন্টা থাকতেছে, জাম ছাড়াচ্ছে না। কংক্রিটের ঢালাই দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে। এটি শেষ হলে এ সড়কে আর ভোগান্তি থাকবে না বলে জানান সড়ক বিভাগের এ কর্মকর্তা। ঢালাইয়ের কাজ এমন একটা কাজ, আসলে একটু সময় দিতে হয়। আমি এক কাছে কাজ করলাম, আমার কিউরিং পিরিয়ড ২৮ দিন দিতে হয়, অন্তত মিনিমাম ২০ থেকে ২১ দিন দেওয়া লাগে। এই জন্য এখানে একটু যানজট হচ্ছে, এটার জন্য আমরা আসলে দুঃখিত। কিন্তু আসলে রাস্তার অবস্থা এত খারাপ যে আমরা কাজ না করে পারতেছি না। যশোর খুলনা মহাসড়কের জনদুর্ভোগ লাঘবে দ্রুতই কাজ করবে কর্তৃপক্ষ, প্রত্যাশা এ পথে চলাচলকারীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সরকার বিরোধী বিক্ষোভ আর আগাম নির্বাচনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইউরোপের দেশ সার্বিয়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে এক কূটনৈতিক ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি থাইল্যান্ডে। জনগণের দাবি, দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। অন্যদিকে ইউক্রেনের পোক্রোভস্ক অঞ্চল দখল করতে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের ১২ বছরের শাসনের অবসান ও আগাম নির্বাচনের দাবিতে উত্তাল সার্বিয়া। শনিবার রাজধানী বেলগ্রেডে এই আন্দোলন চরমে পৌঁছায় যখন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে তারা। সংঘর্ষে আহত হন অনেকেই, গ্রেপ্তার করা হয় অসংখ্য আন্দোলনকারীকে। গত নভেম্বরে নভি সাদ শহরে একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর থেকে এই আন্দোলন শুরু হয়। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক এক ইনস্টাগ্রাম বার্তায় দাবি করেন, এই বিক্ষোভ বিদেশি ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য সার্বিয়ার স্থিতিশীলতা বিনষ্ট করা। ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ৭১ জন নিহত হয়েছে। দুদেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে গত ২৩ জুন কারাগারটিতে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ওদিকে পরমাণু স্থাপনায় হামলা সত্ত্বেও কয়েক মাসের মধ্যেই ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে বলে জানিয়েছেন জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। এদিকে কূটনৈতিক ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে থাইল্যান্ডে। এর জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার পদত্যাগ দাবিতে রাজধানী ব্যাংককের ভিক্টোরি মনুমেন্ট এলাকায় বিক্ষোভ করেন প্রায় ১০,০০০ মানুষ। তাদের দাবি, দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। গত ১৫ জুন কাম্বোডিয়ার এক সিনিয়র রাজনীতিবিদের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে পেতংতানের একটি ফোনালাপ ফাঁস হয়। এতে থাই সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে বিরোধী হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক দখলে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। পাশাপাশি ৪৭৭ ড্রোন ও ৬০টি মিসাইল দিয়ে রোববার রাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় মস্কো। এতে ওডেসায় ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ওদিকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়াতে রুশ সামরিক ঘাঁটিতে হামলায় ৩ হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে কিয়েভ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে উপজেলা পর্যায়ে কোচ নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। তৃণমূল থেকে ভালো ভালো খেলোয়াড় খোঁজার চেষ্টাও করছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে বরিশালে এসব কথা জানান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেন, ক্রিকেটের প্রতিভা অন্বেষণে ঢাকা কেন্দ্রিক চিন্তা বাদ দিতে হবে। যখন একটা শক্তিশালী বিভাগীয় দল হবে তখন আর আপনাদেরকে কখনোই ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না যে ঢাকার সিলেক্টররা আমাদের বরিশাল বিভাগীয় দল বানিয়ে দেবে। আমরা চিন্তা করছি, স্বপ্ন দেখছি যে আপনার উপজেলার প্রত্যেকটা খেলোয়াড়ের সংখ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাটাবেস সিস্টেমে থাকবে থ্রু আপনার জেলা কোচ, এবং জেলা কোচ বরিশাল বিভাগের কাছে রিপোর্ট করবে যে তার জেলাতে কতগুলো উপজেলাতে কতগুলো ক্রিকেটার খেলছে।
কলম্বো টেস্টে হারের পরই টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত, জানিয়ে সমালোচনার ঝড় ক্রিকেট পাড়ায়। এর মাঝেই বোর্ড সভা ডেকেছেন নতুন বিসিবি সভাপতি। সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে এ সভা। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির একজন সিনিয়র পরিচালক। এবারের বোর্ড সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে বিপিএল আয়োজনের সময় নির্ধারণ নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত হতে পারে। এছাড়াও নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও এই সভায় প্রাথমিক আলোচনা হতে পারে। মোহনা সংবাদ যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে আলোচনা চলছে, জানালেন আলী রিয়াজ। শতভাগ ঐকমত্য সম্ভব নয় বলছেন রাজনৈতিক নেতারা। নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত প্রত্যাহার, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি। এনবিআরের সব দপ্তরের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা, অচলাবস্থা নিয়ে সরকারের কঠোর বার্তা, আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার। এবং রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড, চলতি অর্থবছরে ছাড়িয়েছে 30 বিলিয়ন মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।